এখন পর্যন্ত এই ভিডিওতে বলা এক একটি ঘটনা এক একটি ফ্যাক্ট। আপনার কি মনে হয় না এটা কোনো একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের এই ঘটনাটাকে সামনে নিয়ে আসা হয়েছে? এতগুলো ফ্যাক্ট এবং এই ধরনের ঘটনাটা একটা কোইন্সিডেন্স হতে পারে না। 2012 সালে রামু সহিংসতা, 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডি এবং 2019 সালে হুট করেই বাংলাদেশের মধ্যে ছেলেদের আতঙ্ক ছড়িয়ে পড়া। আসসালামু আলাইকুম। খবরের কাগজ থেকে টিভি স্ক্রিন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একটা খবর বারবার চোখের সামনে আসছে, আর সেটা হচ্ছে এপস্টিন ফাইল। খবরটা যে কাউকে হতভম্ব করে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের সাথে এপস্টিন ফাইলের একটি সূক্ষ্ম সম্পর্ক আছে? বাংলাদেশের সাথে এপস্টিন ফাইলের সূক্ষ্ম সম্পর্কটা বোঝার আগে আমাদের এপস্টিন ফাইল সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত। এপস্টিন ফাইল মূলত হচ্ছে জেফ্রি এপস্টিনের কুকর্মের প্রমাণ। এটা জনসম্মুখে আসে মার্চ 2005 সালে, যখন ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে একটি চাইল্ড অ্যাবিউজের মামলা দায়ের করা হয়। পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে জেফ্রি এপস্টিনের মতো পাওয়ারফুল মানুষের নাম আসায় কেসটা এফবিআই এর কাছে হ্যান্ড ওভার করে। এফবিআই দীর্ঘ সময় এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করার পরে অন্তত পক্ষে 35 জন ভিকটিমের সন্ধান পায়, যাদের প্রত্যেকেরই বয়স 13 থেকে 17 এর মধ্যে। এফবিআই সকল তথ্যাদি সংগ্রহ করে আদালতে পেশ করার কারণে জেফ্রি এপস্টিনকে আদালতের মুখোমুখি হতে হয়। কিন্তু 8-10টা পাওয়ারফুল মানুষের সাথে যা হয়, জেফ্রি এপস্টিনের সাথে তাই হয়েছে। আদালত এই কেসটাকে কোনো মূল্যায়নই করে একটা সাধারণ প্রস্টিটিউশনের কেসের মতো করে এটাকে দেখা হয়েছে। ইভেন জেফ্রি এপস্টিনকে প্রপার কোনো সাজাও দেওয়া হয়নি, তাকে একটা মিনিমাম সাজা দেওয়া হয়েছে, যেখানে সে দিনের 12 ঘন্টা বাইরে থাকতে পারবে, তার প্রাইভেট গাড়িতে ঘুরতে পারবে, অফিস করতে পারবে, শুধু 12 ঘন্টা একটা নির্দিষ্ট প্রাইভেট জেলে থাকতে হবে। আর এই সাজাটা হয় মাত্র 13 মাসের জন্য। এই লাক্সারি সাজা ভোগ করার পর সে আবার সাধারণ জীবনযাপনে চলে যায়। জেফ্রি এপস্টিনের কাহিনীটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু জুলি নাইফ ব্রাউন নামে একজন সাংবাদিক জেফ্রি এপস্টিনকে নিয়ে ব্যক্তিগতভাবে ইনভেস্টিগেশন করতে থাকে এবং 2018 সালের নভেম্বরে সে একটি রিপোর্ট অনলাইনে পাবলিক করে। আর তখন থেকেই শুরু হয় এপস্টিন ফাইলসের আসল কাহিনী। প্রথমে রিপোর্টটা মেইন স্ট্রিম ও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় এবং মানুষের সামনে চলে আসে। আর এই রিপোর্টটায় অন্তত পক্ষে 80 জন ভিকটিমকে আইডেন্টিফাই করা হয় এবং এদের মধ্যে বেশ কিছু ভিকটিমের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হয় এবং যত প্রকার তথ্যাদি এবং প্রমাণ সংগ্রহ করা সম্ভব তা জুলি নাইফ ব্রাউন করে। এবং জুলি নাইফ ব্রাউন একটি দাবি করে যে আমি একা একজন সাংবাদিক যদি 80 জন ভিকটিম আইডেন্টিফাই করতে পারি এবং এত তথ্যাদি সংগ্রহ করতে পারি, তাহলে এফবিআই রিপোর্টে অবশ্যই তার সকল ইতিহাস এবং সকল হিস্ট্রি উঠে এসেছে। ফলস্বরূপ জনগণ খেপে যায় এবং জনগণের চাপে ডোনাল্ড ট্রাম্পের সরকার বাধ্য হয় এপস্টিনকে অ্যারেস্ট করতে। অন্যদিকে সরকারের উপর জনগণ প্রেশার ক্রিয়েট করতে থাকে এপস্টিনের ইনভেস্টিগেশন ফাইলটা পাবলিক করার জন্য। প্রেশার এতই বাড়তে থাকে যে 2019 সালের আগস্ট মাসে সরকার বাধ্য হয় জেফ্রির ইনভেস্টিগেশন ফাইলটা রিলিজ করতে, যা ছিল প্রায় 2000 পৃষ্ঠা। আর এই ফাইলটা রিলিজ হওয়ার সাথে সাথেই জেফ্রির সকল কুকর্ম প্রমাণিত হয় এবং মানুষের সামনে চলে আসে। আর এটা সহ্য করতে না পারে জেফ্রি এপস্টিন সেদিনই আত্মহত্যা করে। দেখুন, জেফ্রির কাহিনী আত্মহত্যার পরেই শেষ, কিন্তু জেফ্রির ফাইলগুলো রিলিজ হওয়া এখনো বাকি ছিল। জনগণ প্রেশার ক্রিয়েট করতে থাকে ফাইলগুলো যেন রিলিজ করা হয়। আর এই ধারাবাহিকতায় 2024 সালের জানুয়ারিতে 950 পৃষ্ঠা এবং 2024 সালের মে মাসে সিপিবি রেকর্ডস ও 2025 সালের ডিসেম্বরে প্রায় 1.5 লাখ পৃষ্ঠার ছবি সহ ফাইল রিলিজ করা হয়। আপনি এখন ইন্টারনেটে যেসব ছবি দেখছেন সেগুলো যদি এআই জেনারেটেড বা আউট অফ কনটেক্সট না হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা 2025 সালের ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা বেশি। 2025 ডিসেম্বরে ছবি সহ যখন 1.5 লাখ পৃষ্ঠা রিলিজ করা হয়, সারা পৃথিবীর মেইন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জিনিসটা ভাইরাল হয় এবং জনগণের মধ্যে সমালোচনা তৈরি করে। আর এখানেই আমার প্রশ্ন, কেন 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ এটা ভাইরাল হলো? দেখুন, এপস্টিন ফাইলের সাথে বাংলাদেশের সম্পর্কটা যদি বুঝতে হয়, তাহলে বাংলাদেশের ইন্টারনাল কয়েকটা ব্যাপার আপনাকে আগে বুঝে নিতে হবে। এর মধ্যে রয়েছে 2012 সালে রামু সহিংসতা, 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডি এবং 2019 সালে হুট করেই বাংলাদেশের মধ্যে ছেলেদের আতঙ্ক ছড়িয়ে পড়া। 2012 সালে রামুতে ধর্ম অবমাননার নাম করে বৌদ্ধদের উপর একটা নৃশংস অত্যাচার শুরু করা হয়। কয়েকটি বৌদ্ধ গ্রাম এবং প্রায় 19টি বৌদ্ধ বিহার ধ্বংস করে দেওয়া হয় এবং লুটপাট করা হয় বৌদ্ধদের সম্পত্তি। কিন্তু আজ আমরা জানি এই ঘটনাটা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যখন শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল, তখন শেখ হাসিনা তার ছাত্রলোক দিয়ে প্ল্যান করে ঘটনাটা এমন দিকে ঘুরিয়ে দেয় যেন আঙুলটা শেখ হাসিনা থেকে সরে বাংলাদেশের দিকে চলে আসে, এবং তাই হয়। সারা পৃথিবীতে হেডলাইন হয়ে যায় রামু সহিংসতা নিয়ে, আর শেখ হাসিনার দুর্নীতিটা
খবরের নিচে চাপা পড়ে যায়। ঠিক 2013 সালে রানা প্লাজা নিয়ে এই ঘটনাটাই ঘটানো হয়। সারা পৃথিবীতে যখন এনশিওর হয়ে যায় যে শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণকে সাধারণ নিরাপত্তাটা দিতেও ব্যর্থ, ঠিক তখনই শেখ হাসিনা একটা নাটক তৈরি করে। আর সেই নাটকের মধ্যে শেখ হাসিনা এই ব্যর্থতাটাকে সাফল্যে পরিণত করতে চায়। এবং নাটকটা কি ছিল সেটা আপনারা সবাই জানেন। 2019 সালে হুট করে সবকিছুর দাম হুড় করে বাড়তে থাকে। পেঁয়াজ 300 টাকা কেজি হয়ে যায়, সয়াবিন তেলের দাম বেড়ে যায় এবং সকল ধরনের পণ্যের দাম বেড়ে যায়। আজ আমরা জানি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য ছেলে ধরা গুজবটা ছড়ানো হয়েছিল। এই যে 3টা উদাহরণ দেখলাম, এই 3টা উদাহরণের একটা একাডেমিক নেম হচ্ছে স্মোক স্ক্রিনিং বা ধূম্রজাল তৈরি করা। অর্থাৎ একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য একটা ঘটনাকে সামনে নিয়ে আসে। দেখুন 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগের জেফ্রি এপস্টিন ফাইলের ঘটনাটা এরকম একটা স্মোক স্ক্রিনিং হতে পারে। আপনি হয়তো বলতে পারেন এপস্টিন ফাইলটা তো পুরোপুরি রিলিজ করা হয়েছে 2026 জানুয়ারি 30 তারিখ, তাই এটা এই সময় ভাইরাল হয়েছে। কিন্তু আপনি যদি সারা পৃথিবীর মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে তাকান, সেটা ডিসেম্বরেই অলরেডি শেষ। যতটুকু তথ্য পাওয়ার সেটা ডিসেম্বরেই মানুষ পেয়েছে। এখন এখানে এক্সট্রা অর্ডিনারি তেমন কিছু বের হয়ে আসেনি, অথচ বাংলাদেশে এখনই এটা ভাইরাল হয়েছে। আপনার কি মনে হয় না এটা কোনোভাবে স্মোক স্ক্রিনিং হতে পারে, বা কোনো একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের এই ঘটনাটাকে সামনে নিয়ে আসা হয়েছে? এখন পর্যন্ত এই ভিডিওতে বলা এক একটি ঘটনা, এক একটি ফ্যাক্ট এবং এর প্রমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি চাইলে চেক করে আসতে পারেন। এবং ঠিক এরকমই আরেকটি ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের এইবারের গণভোট। এইবারের গণভোটটা আমাদের রাজনৈতিক ডিএনএ চেঞ্জ করা গণভোট। এইবারের গণভোটে জনগণের রায় যদি হ্যাঁ ভোটের পক্ষে যায়, তাহলে এই সিস্টেমটা এমন ভাবে চেঞ্জ হবে যে কেউ চাইলে আর দুর্নীতি করতে পারবে না, যে কেউ চাইলে আর চাঁদাবাজি করতে পারবে না, যে কেউ চাইলে যা ইচ্ছা তাই করতে পারবে না, এবং যে কেউ চাইলে একটা স্বৈরাচারী সরকার বা একটা স্বৈরাচারী আইন গঠন করতে পারবে না। আমরা শুরু থেকেই দেখেছি বিএনপির মতো একটি বড় দলের এই গণভোট নিয়ে কোনো উৎসাহ ছিল না। যখন তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে গেল, পরের দিন যখন সোশ্যাল মিডিয়া এবং গ্রামগঞ্জে খবরটা ছড়িয়ে পড়ার কথা, তখনই ছড়িয়ে পড়লো জেফ্রি এপস্টিন ফাইলের ঘটনা। এবং আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন জেফ্রি এপস্টিন ফাইলের ঘটনাটা বাংলাদেশে মানবিকভাবে এতটাই বিকৃত করে প্রচার করা হয়েছে যে কেউ এই ঘটনাটা শোনার পরে শক হয়ে যাবে। ফলে সে নির্বাচন নিয়ে ভাবতে পারবে না এবং গণভোটে তারেক রহমানের হ্যাঁ ভোটের পক্ষে যাওয়ার খবরটা ধামাচাপা পড়ে যাবে। এতগুলো ফ্যাক্ট এবং এই ধরনের ঘটনাটা একটা কোইন্সিডেন্স হতে পারে না। আমার কাছে মনে হয়েছে এই ঘটনাটা সাজানো এবং প্ল্যান করা, এবং আমরা অতীতেরও কিছু সাজানো এবং প্ল্যান করা বাংলাদেশের স্মোক স্ক্রিনিং দেখেছি। তাই আমরা ধরেই নিতে পারি হ্যাঁ ভোটের খবরটা ধামাচাপা দেওয়ার জন্য একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণীতভাবে এপস্টিন ফাইলকে ব্যবহার করছে।